ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল, ব্রাজিলের 3 গোল, স্কটল্যান্ডকে 3-0 গোলে রীতিমতো উড়িয়ে দিয়ে গ্রুপ সিতে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে চলে গেল ব্রাজিলরা। আজকের যে ম্যাচটা স্কটল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলো ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রদের সামনে শিক্ষা নিবেশনের মতো মানে স্টুডেন্টের মতো ব্যবহার করছিল স্কটিশ ডিফেন্স। গ্রুপ সির এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ব্রাজিলের জন্য, কারণ ব্রাজিল আর মরক্কো অলমোস্ট সমানে সমানে চলছিল এবং তাদের পয়েন্ট প্রাইস সেম। মরক্কো অপর ম্যাচে হাইতিকে 4-2 গোলে হারাই দিছে। তো ব্রাজিল এই ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দেওয়ায় তাদের পয়েন্টের তালিকায় যদি লক্ষ্য করুন, ব্রাজিল আর মরক্কো পায় সেম পয়েন্ট, কিন্তু গোল সংখ্যার ব্যবধানে বেশি হওয়ায় ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে যায় গ্রুপ সিতে। তো ফুটবলের বিশ্বায়ন করতে গিয়ে ফুটবলকে অনেকটা শীতলায়ন করে ফেলছে ফিফা। তো যতগুলো মহাদেশ আছে সব থেকে এই টিমগুলোকে পার্টিসিপেট করতে দেয়। তার ফলে কী হয়েছে, ফুটবলের মানটা কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ আপনি যদি দেখুন আজকের ম্যাচটা, ইতালির মতো বাঁকা টিম চান্স পায়নি, সে মতো স্কটল্যান্ড যে মানসিকতা মেন্টালিটি আজকে দেখাইছে, রীতিমতো আত্মসমর্পণ করার মতো পাড়ার ফুটবল খেলছিল। এত অফুল ডিফেন্স আমি বিশ্বকাপে আর কোনো টিমের দেখিনি। 1974 সালে বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল স্কটল্যান্ড। 1990 এবং 2006 সালের বিশ্বকাপও মোটামুটি লড়াই করছিল, কিন্তু সেই লড়াই দেখা গেল না বৃহস্পতিবার। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। বলা ভালো নিয়ন্ত্রণ দিয়ে দেয় স্কটল্যান্ড, ঠিক আছে। ব্রাজিলের মধ্যে বল চলে গেল, স্কটিশ ফুটবলরা মনে হচ্ছিল না হাফ লাইন পার হচ্ছিল না, ফুল ডিফেন্সে ওরা 11 জনের মধ্যে গোলকিপার বাদ দিয়ে 10 জন প্লেয়ারই ফুল ডিফেন্স করছিল তাদের অর্ধে, যে কারণে ব্রাজিলের অ্যাটাকটা বারবার দেখা যাচ্ছিল। এবং কার্লোস আনচেলত্তির তিনি দল আজকে সাজিয়েছিলেন 4-3-3 ছকে, যে কারণে আক্রমণের ঝাঁসটাও আরও বেশি বেড়ে গেছিল, ঠিক আছে। ব্রাজিলের ডিফেন্ডার বলুন, মাঝমাঠ বলুন, তারা ছোটো ছোটো পাঁচ খেলে আক্রমণ তৈরি করছিল। ম্যাথিউস কোনা, রায়ান, ভিনিসিয়াসরা স্কটল্যান্ডের ফুটবলটা চ্যালেঞ্জও করতে পারছিলেন না, ট্যাকলও করছিলেন না, যেদিকে বল যাচ্ছিল সেদিকেই চলে যাচ্ছিলেন, ঠিক আছে। 7 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র একটা ডিফেন্সের ভুলের জন্য গোল পেয়ে গিয়ে যায় ব্রাজিল, ঠিক আছে। পরীক্ষিত অবস্থায় বল পেয়ে গোল করতে ভুল করেনি, যেটা তো সে ভুল করবে ওরা। ভিনিসিয়াস জুনিয়র যে চতুর খেলোয়াড়ের যে স্কিল, যে ট্যালেন্টেড প্লেয়ারটা তার মধ্যে আছে, স্কিলনেস, তো সেখান থেকে এরকম তিনি লাইক এ শার্ক, হি ওয়েট ফর দ্য চান্স। তো সেখান থেকে ভিনিসিয়াস জুনিয়রে গিয়ে দেন স্টার্টিং গোলটায়। এবং বরাবর যদি বলি পুরো বিশ্বকাপে, তাই ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু চূড়ান্ত ফর্মে আছে। মেসি, এমবাপ্পে, হাল্যান্ড, রোনাল্ডোর হাইপ ক্রিয়েট হলো, ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু 4টা গোল দিয়েছেন, প্লাস 2 অ্যাসিস্ট দিয়েছেন। তো সেও কিন্তু পিছিয়ে নয়, আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো ব্রাজিলের পঞ্চম ফুটবলার হিসাবে বিশ্বকাপের প্রথম 3 ম্যাচেই গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। 1970 সালে জার্জিনিও, 1994 সালে রোমারিও এবং 2002 সালে রোনাল্ডো এবং রিভাল্ডো পর এই কৃতিত্ব অর্জন করলেন ভিনিসিয়াস জুনিয়র। একই সঙ্গে তারা করছেন লিওনেল মেসি, সেটা বললে হবে না। তো যাই হোক, 21 মিনিটে আবার সেই অফুল ডিফেন্সে ব্রাজিল এগিয়ে যাওয়ার চান্স ছিল, কিন্তু গোলও দিয়েছিল, বাট বিএআর সেটাকে ভিনিসিয়াস জুনিয়র ফাউল করে দেওয়ায়, বাট সেটা ফাউল হয়ে যায়। আর ওই গোলটা প্রথমার্ধ শেষ হওয়ার অতিরিক্ত সময়ে সেখান থেকে সেই অফুল ডিফেন্সের জন্য একটা হেডার পেয়ে যান ভিনিসিয়াস, একটা বিনা বাধায় সেখান থেকে আরামসে গোল দিয়ে দেন। তো সেকেন্ড হাফে থার্ড গোলটা দেওয়ার আগ মোমেন্টে অবধি ব্রাজিল একাধিক সহজ সুযোগ নষ্ট করছে, ঠিক আছে। ভিনিসিয়াস সহজ সুযোগ নষ্ট করছে, ম্যাথিউস কোনা একটা সহজ নষ্ট করছে, বাট যাই হোক 60 মিনিটে ব্রাজিলীয়রা তৃতীয় গোলটি করেন ম্যাথিউস কোনা। বক্সের বাইরে বল ধরে স্কটল্যান্ডের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বল একেবারে সাজিয়ে দেন ব্রুনো গিমারিয়াস। তো থার্ড গোলটা কিন্তু আমাদের সেই যে ব্রাজিলের চিরাচরিত যোগ অবনীত ফুটবল, সাম্বা ডান্স, সেটার কিছুটা একটা ঝলক পেয়েছি। মাঝমাঠ থেকে আক্রমণ করে একেবারে বল সাজিয়ে দেন, যেটা সেখান থেকে আর ভুল করেনি ম্যাথিউস কোনা। তো ওটা নিয়ে আরও ব্যবধান বাড়াতে পারতো ব্রাজিল, গোলের ব্যবধান। স্কটল্যান্ড তো আজকে ম্যাচ খেলতে আইছে না, তারা আইসে গোল খাওয়ার জন্য। যদি লক্ষ্য করেন ম্যাচটা শেষ 15 মিনিটও ব্রাজিলের একাধিকবার সহজ সুযোগ নষ্ট করছে, ঠিক আছে, নাহলে গোল সংখ্যার ব্যবধান আরও বাড়তে পারত। ব্রাজিলের ফরমেশনটা যদি অন্যদিন লক্ষ্য করি তাহলে ওটা ছিল 4-2-3-1 ফরমেশন। আজকে কার্লোস আনচেলত্তির ফরমেশন ছিল 4-3-3, বেশ অ্যাটাকিং ফরমেশন ছিল, কারণ স্কটিশরা ওরা ডিফেন্স করবে, ফুল ডিফেন্স এবং কাউন্টার অ্যাটাকের জন্য ওয়েট করবে, সেই জন্য মূলত অ্যাটাক নির্ভর স্ট্র্যাটেজি ফরমেশন বানিয়েছিলেন আনচেলত্তি। আমরা যদি টিমটা দেখে নেই,
তাহলে গোলকিপার অবশ্যই আলিসন বেকার, রাইট ব্যাকে ছিল ডেনিলো, লেফট ব্যাকে ছিল ডি সান্তোস এবং সেন্টার ব্যাকে মার্কিউনোস এবং মেগালিস। মাঝমাঠে ছিল অবভিয়াসলি সেন্ট্রাল মিডফিল্ডার কেসিমেরো, ডান দিকে ছিল গুইমারেস এবং বাম দিক মাঝমাঠ বরাবর ছিল লুকাস পাকেতা। এবং অ্যাটাকিংয়ে যদি দেখি অবভিয়াসলি অ্যাটাকিংয়ে ভিনিসিয়াস জুনিয়রের উপর ভিত্তি করেই মূলত আক্রমণটা করছিল ব্রাজিল। বিশ্বকাপে আক্রমণের দায়িত্ব রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, যেহেতু নেইমার ফিট নেই এবং রাফিনাও চোট পেয়ে গেছেন, তাই পুরোপুরি আক্রমণের দায়িত্বে ভিনিসিয়াস জুনিয়র, সেটা তিনি ভালোভাবে উত্তরও নিচ্ছেন। অলমোস্ট 4টা গোল দিয়েছেন, 2টা অ্যাসিস্ট দিয়েছেন। এবং আজকের ম্যাচটা রাইটিংয়ে শুরু করেছিল রায়ানকে দিয়ে, পরবর্তীতে 76 মিনিটে নেইমার পরবর্তী হিসেবে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নামে, সেটাতে আমরা দেখতে পেয়েছি। এবং অ্যাটাকিং মিডফিল্ডারে ছিল ম্যাথিউস কুনা। তো কুনার পারফরমেন্স এবং ভিনিসিয়াস জুনিয়র পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, হাইতি ম্যাচেও ভালো ছিল এবং আজকের ম্যাচেও ভালো ছিল। সেটাকে আশার আলো দেখাচ্ছে ব্রাজিলের সমর্থকের জন্য অ্যাটাকিংয়ে। নেইমার চলে আসে, নেইমার যদি সম্পূর্ণ ফিট নন, যদি মোটামুটি 90 মিনিট খেলতে পারে, নেইমার যদি ফিট হয়ে যায় পরবর্তী সামনের ম্যাচগুলোতে, তো দ্যাট ক্যান বি ডেডলি ফর আদার নেশনস। তো এই ম্যাচের সবচেয়ে ইন্টারেস্টিং এবং যেটা ব্রাজিলের ফ্যানদের জন্য একটা বিশেষ মুহূর্ত ছিল, সেটা হলো 76 মিনিট, যেখানে নেইমার পরবর্তী প্লেয়ার হিসাবে মাঠে নামে, ঠিক আছে, রায়ানের পরিবর্তে। তো আজ 15 মিনিটের মতো ওর গেম টাইম ছিল নেইমার। প্রায় 981 দিন পর নেইমার ব্রাজিলের হয়ে খেলতে নামে। সেই অক্টোবর মাসে 2023 সালে উরুগুয়ের ব্রাজিলের ম্যাচটা এসিএল টায়ারের চোট পেয়েছিল। তো সেটা খুবই হতাশাজনক ছিল ব্রাজিল ফ্যানদের জন্য, যে নেইমার তার পুরো ফর্মটা দেখাবে কি না, সেটা একটা টেনশনের কাজ করছিল। যাই হোক, নেইমার চলে আসায় এবং ঠিক আছে, পাস তো 2-3টা পাস সে দেওয়ার চেষ্টা করছে, ভালো পাস দিছে, বাট সেই পুরনো নেইমারকে দেখতে হলে আরও হয়তো 1-2টা ম্যাচ ওয়েট করতে হবে, কারণ পুরো ফিট এখনও সেই মনে হয়নি। তো নেইমারের ফিরে আসে, এটা ব্রাজিলের ফ্যানদের জন্য স্বস্তিদায়ক। ফিল সো গুড, সে নেইমার চলে এসছে। তো ওভারঅল ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ব্রাজিলের অ্যাটাকের মেইন দায়িত্বভার কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের হাতে। পুরো 3টা ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র 4টা গোল প্লাস 2টা অ্যাসিস্ট দিয়েছে, ঠিক আছে। তো বাকি যারা আছে অ্যাটাকের মধ্যে, রায়ান বলুন, মাথিয়াস কুনা বলুন, পাকিয়াতা, ঠিক আছে, তাদের অবশ্যই আরও একটু দায়িত্ব হতে হবে, কারণ ভিনিসিয়াস জুনিয়রের সামডে ক্যান বি অফ, দ্যাট ক্যান বি ডেডলি ফর ব্রাজিল। নেইমার চলে আসে, হয়তো রাফিনার যে রাফিনা ইজ এ বিগ প্লেয়ার, অভাবটা হয়তো কিছুটা হলেও মিটিয়ে দেবেন নেইমার। কনফিডেন্স আসবে, সেখানে নেইমার আসে, কনফিডেন্সটা পেয়ে যাবে ব্রাজিলটা। আমরা যারা আর্জেন্টিনান ফ্যান, মেসি সমর্থক, বার্সেলোনার সমর্থক, তাদের জন্য নেইমার একটা বিশেষ স্থান, আবেগ, পেশন এবং মেমোরি জড়িত আছে, কারণ সেই 2015-16 মরশুমে নেইমারের সেই মেসির সাথে যে জুটিটা ছিল MSM, মেসি, নেইমার এবং সোয়ারেস, সে আমাদের UCL চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জয়ী হয়েছিলাম বার্সেলোনা। মেসির একটা ওয়ার্ল্ড কাপে 2014 সালে জার্মানির কাছে হেরে যাওয়ায় 2015 সালে সেই নেইমারকে সাথে নিয়ে আপনার ম্যানুয়েল নোয়ারকে 2টা গোল দিয়েছিল। তো সেটা একটা বিশাল মেমোরি আমাদের মনের মধ্যে আছে। নেইমার জন্য আমাদের স্টিল হি ইজ ব্রাজিলিয়ান, বাট আর্জেন্টিনার ফ্যান হিসেবে আমাদের মধ্যে নেইমার একটা বিশেষ জায়গা করে নিয়েছে। এবং মনে হয় যে 2021 সালে কোপা আমেরিকা জেতার পর নেইমারই প্রথম গিয়েছিল মেসিকে তার কংগ্রেচুলেশন জানাতে, এবং নেইমার বলছিল তার নেইমার চাই মেসির আর্জেন্টিনা যাতে ওইবার কোপা আমেরিকা জিতে। তো নেইমার ইজ সাচ এ গ্রেট অসাম গাই, উই অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান, মেসি ফ্যান, উই জাস্ট লাভ নেইমার। সেটাই আজকে দেখতে পেলাম 76 মিনিটে, যখন রায়ানকে পরিবর্তে সাবস্টিটিউট হিসেবে আনসেলাতি নেইমারকে মাঠে নামায়, তাকে গেম টাইম দেয়, সেটাকে দেখে খুবই ভালো লাগলো। আপনি যদি লক্ষ্য করে থাকেন, পুরো মাঠের ফোকাসটা কেড়ে নিয়েছিল নেইমার। যদি ভিনিসিয়াস জুনিয়র অন্যতম ব্রাজিলের আক্রমণভাগের প্রধান স্তম্ভ হয়ে গেছেন এই বিশ্বকাপে, বাট ফুল ফোকাস, মিডিয়া হাইপ সব নেইমারের জন্য ওয়েট করেছিল। নেইমার ইজ সাচ এ ফ্ল্যামবয়েন্ট ক্যারেক্টারিস্টিক, এবং ব্রাজিলের জন্য সেটা সুখবর। যদি নেইমার পুরো ফিট হয়ে যেতে পারেন আগামী ম্যাচগুলোতে, তাহলে কিন্তু সেটা একটা গুড কম্বিনেশন হয়ে যাবে। রাফিনার চোট কতটা নিশ্চিন্ত নয়, রাফিনা যদি চলে আসে তাহলে কিন্তু দ্যাট কুড বি গ্রেট কম্বিনেশন, স্ট্রাইকিং অ্যাটাকিং কম্বিনেশন ফর ব্রাজিল। দিকে অন্য ম্যাচটি হাইতিকে হারিয়ে গ্রুপে রান আসে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে, রাউন্ড 32-তে চলে গেছে মরক্কো।
আশরাম হাকিমিদের বেস্ট ব্যাক দিয়েছে ভাই হাইতি প্লেড ওয়েল বলবো। 1974-এর পরে ফার্স্ট টাইম হাইতি বিশ্বকাপে খেলতে গেল, দে প্লেড ওয়েল, ঠিক আছে। বিশ্বকাপে গোল করার 52 বছরে যে স্বপ্ন ছিল যে তারা গোল ছিল না, সেটা পূরণ হলো আজ হাইতি। ইয়াসিন বুনোর আত্মঘাতী গোলে 10 মিনিট এগিয়ে যায় হাইতি। 39 মিনিটে মরক্কোকে সমতায় ফেরান হাকিমি, কিন্তু 43 মিনিটে উইলসন এসিডির আবার এগিয়ে দেন হাইতিকে। 1974 সালে ইটালির বিরুদ্ধে লেনি জোসেফের গোলের পর ইসিডোরের এই হাইতির ফুটবল ইতিহাসে লেখা থাকবে। আক্রমণ প্রতি আক্রমণ ভাই, জমে উঠছিল এই ম্যাচ, যে কোনো সময় রং বদলাচ্ছিল। হাইতির বেশিক্ষণ যদি লিড ধরে রাখতে পারেনি, প্রথমার্ধে অতিরিক্ত সময়ে মরক্কোর হয়ে সমতা ফেরান ইসমাইল সাইবেরি ভাই, মরক্কোর প্রতি ম্যাচে সে গোল দিতে অলমোস্ট। ইতিহাসে অবশ্য মরক্কো আধিপত্য ছিল, মরক্কোর কন্ট্রোল ছিল পুরো ম্যাচটা। 78 মিনিটে সুফিয়ান রাহিমি এবং 89 মিনিটে জেসিম ইয়াসিন মরক্কোর হয়ে গোল করে দেন।